হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মনস্টার সিরিজের পার্ট 19। আগের আমি আরও 18টি পার্ট এক্সপ্লেন করেছি, ওইগুলো আগে দেখে আসবেন, না হয় এই পার্টটি বুঝতে পারবেন না। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে লি সবার সামনে বলে দিয়েছিল জে এবং নীলের কর্মকাণ্ড, সাথে ভিক্টরের কাহিনীও সে বলে দিয়েছিল। এন্ড্রির বলা কথাগুলো শুনে জে পাগলের মতো হাসতে শুরু করে। লি আসে জেজের সাথে দেখা করতে। তখন জেজের এই অবস্থা দেখে লি অবাক হয়ে প্রশ্ন করে, স্যার আপনার কি হয়েছে? সে পাগলের মতো উল্টাপাল্টা কাজ করে, যা দেখে ডক্টর বলে হয়তো তার মানসিক কোনো প্রবলেম হয়েছে এই একটার পরে একটা শক খাওয়ার কারণে। কনফারেন্স রুম থেকে এন্ড্রি বের হওয়ার সাথে সাথে সবাই তাকে ঘিরে ধরে প্রশ্নবিদ্ধ করে। এখানে কিছু মিডিয়ার লোক বলছিল যে আপনি কি চেয়ারম্যানের ছেলে? তখন এন্ড্রি এসবের কোনো কিছু উত্তর দেয় না। তখন সেখানে চেয়ারম্যান এসে বলে যে আমি তোমার উপর গর্বিত, কারণ তুমি আজ যে কাজগুলো করেছো এগুলো কেউ করতে পারতো না, আর তুমি যে ভবিষ্যতে আমার কোম্পানিটাকে ভালোভাবে চালিয়ে নিতে পারবে এটা আমি বিশ্বাস করি। তখন এন্ড্রি বলে যে পাপা আপনার কারণে সব কিছু সম্ভব হয়েছে। এতে ক্লিয়ার হয়ে যায় যে সে তার বাচ্চা। অন্যদিকে আমরা স্যান্ডি এবং তার মাকে দেখতে পাই, যারা কিনা বসে নিউজ দেখছিল আর ওয়াইন ফেলে দেয় স্যান্ডির উপর স্যান্ডির মা, আর তারা অনেক বেশি জালাসি ফিল করে। এদিকে নাতানকে দেখানো হয় যে কিনা টিভিতে দেখে অনেক বেশি রাগান্বিত হয়ে টিভি ভেঙে ফেলে। আমরা দেখতে পাই যে এখানে চলে এসেছিল জেজের ওয়াইফ এবং পেনি কথা বলছিল লির সাথে। সে বলে যে আসলেই কি যে অসুস্থ নাকি অন্য কিছু। কিমি এসে বলে যে আপনি বিশ্বাস করুন যে আমি আপনার ওয়াইফ, আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তখন যে কেমিয়াকে গলায় চেপে ধরে এবং বলে যে চলে যাও এখান থেকে সবাই। অন্যদিকে সবাই এসে তাকে ধরে ঠান্ডা করে তাকে ইঞ্জেকশন দিয়ে বেহুশ করে রাখা হয় এবং তার ব্রেন চেক করলে ডক্টর বলে যে তার ব্রেনে কোনো সমস্যা হয়নি, কিন্তু সে হয়তো অনেক বেশি মানসিক চাপের কারণে হয়তো সে ভারসাম্য হারিয়ে ফেলেছে। এটা ঠিক হইতে হয়তো 6 মাস, 1 বছর বা 12-13 বছরও লাগতে পারে। অন্যদিকে পেনিকে দেখতে পাই যে কিনা লির সাথে ফোনে কথা বলছিল। লি বাইরে দাঁড়িয়ে থাকে। তখন লি চিন্তা করে যে তাকে হয়তো কেউ ফলো করছে। এটা সে চারিদিকে তাকিয়ে দেখে পেনি চলে আসায় সে পেনিকে বলে আমার মনে হচ্ছে আমাকে জেজের বডিগার্ড ফলো করছে। তখন পেনি বলে যে জেজের বডিগার্ড তো অনেক আগেই চলে গিয়েছে দেশ ছেড়ে। লি বলে হয়তো সে যায়নি, আশেপাশেই আছে। এখানে আমরা দেখতে পাই লিয়ের সন্দেহ সঠিক ছিল। জেজের বডিগার্ড দেশ ছেড়ে যায়নি, সে দেশেই ছিল। সে টিকিট কেটেছিল বাইরে যাওয়ার জন্য, কিন্তু সে চিন্তা করে আমি যদি বাইরে চলে যাই তাহলে আমি এই রহস্যের জ্বর পর্যন্ত পৌঁছাতে পারবো না বা কোনো হেল্প করতে পারবো না জে স্যারকে, যার কারণে সে যায় না, দেশেই থেকে যায় এবং সে লিকে ফলো করে। অন্যদিকে জিনাকে দেখানো হয় যে কিনা অফিসে এসেছিল। অফিসে তার ইন্টারভিউ নেওয়া হয়। সে ডোডো কোম্পানির বিষয়ে অনেক পজিটিভ কথা বলে যে আগের মতো ডোডো কোম্পানি নেই, এখন ডোডো কোম্পানির প্রজেক্ট ভালো হয়ে গিয়েছে, তারা ভালোভাবে মাল সার্ভিস দিচ্ছে। এখানে আমরা দেখতে পাই তার ইন্টারভিউ সবার অনেক বেশি পছন্দ হয়, সবাই তাকে অনেক বেশি সাপোর্ট করে। এন্ড্রি বলে যে তুমি কি সবসময় এক ধরনেরই ড্রেস আপ পরো, তোমার কি আর কাপড় নেই? তখন জিনা বলে যে না, আমার আর কোনো কাপড় নেই, আমি কি কাপড়ের সব খুলে রেখেছি? এন্ড্রি নিয়ে যায় জিনাকে একটি কাপড়ের দোকানে। সে অনেকগুলো কাপড় এবং জুতা কিনে দেয় জিনাকে। জিনা বলে এত কিছু কেন করছো? তখন এন্ড্রি বলে আমি তোমার জন্য করছি না, আমাদের গ্রুপ লুডো গ্রুপের জন্য করছি। এন্ড্রি জিনাকে দিয়ে সব ড্রেসও বইয়ে নিয়ে আসে। এখানে আমরা দেখতে পাই জিনা সব ড্রেসগুলো পরে পরে ইন্টারভিউ দিচ্ছিল, তাকে তাকিয়ে দেখছিল এন্ড্রি। অন্যদিকে আমাদের নাতানকে দেখানো হয়। নাতানের সাথে দেখা করতে তার বাবা এসেছিল। তার বাবাকে দেখে নাতান বলে আমি তো ভেবেছিলাম যে আপনি আমাকে হয়তো ভুলে গিয়েছেন, আপনি কেন এসেছেন এখানে? আমি আপনার সাথে দেখা করতে চাই না। তখন তার বাবা বলে আমি চাই যে তুমি জেল থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাও। নাতান বলে বাবা, আমি আপনার বয়ে এইসব কাজ করেছি, আমি চাইতাম যে ভালো টাকা ইনকাম করতে, আপনার সামনে নিজেকে প্রমাণ করতে, যাতে আপনি প্রাউড ফিল করতে পারেন আপনার ছেলেকে নিয়ে। আমি কোনো সময় কোনো খারাপ উদ্দেশ্যে এইসব করিনি, আমি করেছি যাতে আপনার বিজনেসটাকে আমি আগে বাড়িয়ে নিয়ে যেতে পারি এবং আমি আপনার কোম্পানির নাম ভালো করার জন্য এইসব করেছি। আমি জানতাম না যে এই কেমিক্যাল এতটা খারাপ বা এত সমস্যা হয়ে যাবে। বাবা আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনার মুখের দিকে তাকিয়ে কথাও বলতে পারবো না। বাবা হয়তো আমার কাজ করার পদ্ধতি খারাপ ছিল, কিন্তু আমার উদ্দেশ্য কখনোই খারাপ ছিল না। আমি আপনার সন্তান, কখনোই আমি খারাপভাবে কাজ করতে পারি না। এই সব শোনার পর
চেয়ারম্যানের মন অনেকটি গলে যায়, তারা দুইজনই ইমোশনাল হয়ে যায় এবং নাতান বলে তো আপনার তো আরেকজন ছেলে আছে, আমার তো কোনো প্রয়োজন নেই। তখন চেয়ারম্যান বলে যে না, সে আমার সন্তান হলেও তোমারও আমার প্রয়োজন আছে। তখন নাতান অনেক জোরে জোরে কান্না করে। অন্যদিকে আমরা কিছু লোককে দেখতে পাই যারা প্রটেস্ট করছিল এই বিষয়টি নিয়ে যে নীলকে পদত্যাগ করতে হবে। এই বিষয়ে শুনে নীল এবং ভিক্টর কথা বলে। ভিক্টর বলে আমার সাথে দেখা করো। নীল বলে আমি অলরেডি ড্রিঙ্ক করে ফেলেছি, তোমার সাথে আমি বাহিরে দেখা করতে পারবো না। ভিক্টর বলে যে আমি একটি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, তুমি চলে এসো আমার সাথে দেখা করতে। ভিক্টরের পাঠানো গাড়িতে নীল চলে যায় এবং তারা বলে এখন তো জেজের অবস্থাও খুবই খারাপ, এই জায়গায় আমরা জেজেকে ফাঁসিয়ে দিতে পারি। তুমি এটা বলতে পারো যে তোমার দামান জেজের জন্য তুমি এসবে জড়িয়েছো, সে তো আমার উকিল ছিল, এটা সবাই খুব সহজে বিশ্বাস করে নিবে। তখন নীল বলে তোমার আইডিয়াটা খারাপ না বন্ধু, এটা আমি করতে পারি। পরের দিনই আমরা দেখতে পাই প্রেস মিটিং ডেকে নীল বলছে যে নীল বলে যে জেজের জন্য আমি এসব করতে বাধ্য হয়েছি, যেহেতু জেজে এসবের সাথে জড়িত ছিল। আমি এখন আমার জায়গা থেকে পদত্যাগ করতে চাই, আমি এইসব নিয়ে আর চিন্তা করতে চাই না। যা বলে সে তার বেজটি খুলে দেয়। এসব দেখতে থাকে জেজে এবং কেমিয়া বলে তুমি চিন্তা করো না, তুমি কবে উঠে ফিরবে, তুমি কখন ঠিক হবে। অন্যদিকে নীল এবং পেনিকে দেখানো হয় যারা এসব দেখছিল। রাত জেগে কাজ করার কারণে এন্ড্রির নাক দিয়ে বারবার রক্ত বের হচ্ছিল, যা দেখে জিনা বলে যে স্যার আপনি যদি সারা রাত জেগে কাজ করতে থাকেন তাহলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন। এন্ড্রি বলে যে তোমার কাজ শেষ হয়ে গেছে, তুমি চলে যাও, আমি বুঝে নেব আমারটা। আমি আমাদের লুডো গ্রুপকে অনেক উপরে নিয়ে যেতে চাই, যার জন্য আমি এইসব কাজ করছি। জিনা তখন রুম থেকে বেরিয়ে যায়, তাকে সাথে সাথেই লি ফোন করে। লি তাকে নিচ থেকে দেখেই ফোন করছিল। লি বলে যে তুমি কোথায় আছো? তখন জিনা বলে যে আমার কাজ আছে, আমি তোমার সাথে পরে কথা বলবো, কাজ শেষ হওয়ার পর। এটা বলেই সে ফোন কেটে দেয়। সে এটা জানতে চায় না যে লি তাকে কি বলার জন্য কল করেছিল। সে ব্যাক করে এন্ড্রির কাছে চলে আসে এবং এন্ড্রিকে বলে যে তোমার সাথে আমি তোমার কাজে হেল্প করতে চাই স্যার। তখন সে এন্ড্রিকে এক কাপ কফি বানিয়ে দেয়। এইসব দেখে এন্ড্রি মুস্কি হাসছিল। সে ভাবছিল কোনো একজন তো আছে যে কিনা আমার চিন্তা করে। তখন সে তার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। যখন কাজ করা শেষ হয় এসে দেখে এন্ড্রি এখানেই ঘুমিয়ে পড়েছে। সে তার উপর কোট একটি জড়িয়ে দেয় এবং বলে যে এইরকম কাজ করলে তো অসুস্থ হয়ে যাবেন, তাড়াতাড়ি বাসায় চলে যান। অন্যদিকে জিনা বের হয়েই দেখতে পায় যে লি তার জন্য অপেক্ষা করছে। জিনা বলে যে তুমি এখানে কি করছো? তখন লি বলে আমি অনেকক্ষণ ধরেই তোমার অপেক্ষা করছি। এটা বলে তারা হাঁটতে শুরু করে এবং লি জিনার হাত ধরার চেষ্টা করে। জিনাও এখানে সায় দেয়, সে বাধা দেয় না লিকে। তারা হাত ধরে হাঁটছিল। আমরা যা ভাবি উপর থেকে দেখছিল সব কিছু এন্ড্রি এসব দেখে অনেক বেশি জালাস ফিল করে, কারণ সে কারোর সাথেই জিনাকে সহ্য করতে পারতো না। এখানে আমরা বুঝতে পারি যে এন্ড্রিও জিনাকে খুব বেশি পছন্দ করতো। অন্যদিকে জেজেকে দেখানো হয়, যার জন্য লি একজন নার্স নিয়ে এসেছিল এবং নার্স তাকে সেবা যত্ন করার জন্য বা টেক কেয়ার করার জন্য লি এসব করছিল। আসলে লির প্ল্যান ছিল যে অসুস্থ না ভালো সেটা জাজ করা। কেয়ারটেকার যখন বেরিয়ে যায় তখন যে তার ওয়াইফ কেমিকে বলে যে তুমি কি মনে করেছো আমি অসুস্থ বা আমি পাগল হয়ে গিয়েছি? না, আমি পাগল হই নাই, আমি সুস্থ আছি এবং আমি কেন লিকে পছন্দ করি না বা লিকে সন্দেহ করছি এই বিষয়ে তোমাকে পুরোপুরি ঘটনাটা খুলে বলছি। তখন কেমিয়া বলে যে আপনি বলুন, আমি শুনতে চাই যে আসলে ঘটনাটা কি ঘটেছিল। এখানে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে জেজের বডিগার্ড ফোন করে জেজেকে বলে যে স্যার আপনি লিকে বিশ্বাস করবেন না, কারণ আমাকে যেখানে রাখা হয়েছিল সেখানে হয়তো লিয়ের হাত ছিল বা এখানে লি কোনো কিছু করতে পারতো। এখানে ডোডো কোম্পানির সবার হাত আছে, আপনি প্লিজ আমাকে বিশ্বাস করুন, আমি কোনো কিছু করিনি, আপনার সাথে আমি দেখা করে সব কিছু বলবো। এখানে দেখানো হয় যে বডিগার্ড জেজের সাথে দেখা করে এবং বলে যে আপনাদের মধ্যে চাইনিজ ভাষায় কে কথা বলতে পারে? জেজে বলে একমাত্র লি চাইনিজ ভাষায় কথা বলতে পারে। আমার মনে হয় চেংই হচ্ছে লি, কারণ চেং একমাত্র মানুষ যে কিনা চাইনিজ ভাষা জানতো। পেনির কাছ থেকে সে চাইনিজ শিখে হয়তো আমাদের কাছ থেকে বদলা নেওয়ার জন্য এসেছে। তুমি এক কাজ করো, তুমি চেংয়ের বা লির ব্লাড স্যাম্পলটা নিয়ে আসো আর ডক্টর দিয়ে চেক করাও। যদি এর মধ্যে অ্যান্টিবায়োটিক একটি মেডিসিন থাকে তাহলে তুমি বুঝতে পারবে যে এটাই হচ্ছে লি, আর যাকে আমরা এত বছর ধরে খুঁজছি বা যা আমাদের চোখের আড়াল থেকে এত বছর লুকিয়েছিল। আর সে যদি লি হয়ে থাকে তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাই তাদের কথার মধ্যে কেউ একজন নক করে দরজায়, আর সেখানে আমরা দেখতে পাই যে বডিগার্ড চলে এসেছিল রিপোর্ট নিয়ে। রিপোর্টে দেখানো হয় যে
লি হচ্ছে চেং আর চেংই হচ্ছে লি। এখানে যে বুঝে যায় যে এতদিন আমাদের সাথে যে রয়েছে সে হচ্ছে লি। লি হয়তো আমাদের ক্ষতি করার জন্য এসেছে। বডিগার্ড বলে, স্যার আপনি যদি অনুমতি দেন আমি লিকে শেষ করে দিব। তখন যে বলে, তোমার শেষ করতে হবে না, তার কাছে আমার 50 বিলিয়ন টাকা রয়েছে, ওই টাকাগুলো যতদিন আমি উদ্ধার না করতে পারছি ততদিন পর্যন্ত ওকে মারা যাবে না। ও আমার সাথে যেভাবে গেম খেলেছে আমি তাকে সেভাবে গেমের মাধ্যমেই মারবো, এত সহজে তো তাকে আমি মরতে দেব না। তার ভাড়া করে দেওয়া নার্স যখন জেজের কাছে আসে সে তাকে খুব বাজেভাবে মারে এবং নার্সটি গিয়ে লিকে বলে যে আমি এই জবটি আর করতে পারবো না, আমার টাকার প্রয়োজন নেই বলে নার্সটি চলে যায়। লি বিশ্বাস করতে শুরু করে যে হয়তো জেজে পাগল হয়ে গিয়েছে, আর এটাই ছিল জেজের প্ল্যান যে লি বিশ্বাস করে নিবে যে জেজে পাগল হয়ে গিয়েছে। জেজে অন্যদিকে এন্ড্রির সাথে দেখা করতে আসে। সে এন্ড্রিকে বলে যে তুমি আমাকে হেল্প করো, তুমি আমার বিরুদ্ধে তোমার বাবার হয়ে যে কাজটি করেছো বা সবার সামনে যেটি বলেছো এটা বাদ দিয়ে দাও, তুমি আমার হয়ে কাজ করো, তাহলে আমি তোমাকে সাপোর্ট করব বা তুমি ভবিষ্যতে অনেক কিছু করতে পারবে। এখানে এন্ড্রি বলে যে আমি আপনার হয়ে কাজ করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি আমার নিজের বলে কিছু করতে চাই। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে বলেছিল যে তোমার বাবার তোমার শত্রু বা তুমি তোমার বাবার শত্রু, কারণ তোমার বাবা তোমার মাকে কখনোই নিজের প্রাপ্য সম্মানটা দেয়নি, আর আমি তোমাকে এখানে এনেছি, যদি আমি না আনতাম তাহলে তুমি এখানে কোনো দিনও থাকতে পারতে না। যে বলে, কি ভেবেছিলে এন্ড্রি, তোমার বিরুদ্ধে আমি কোনো প্রমাণ রাখি নাই, তোমার বিরুদ্ধে যে অডিও রেকর্ড আমার কাছে আছে এটা যদি আমি তোমার বাবার কাছে দিয়ে দিই তাহলে তোমার তো এত সহজে বাঁচার কোনো উপায় নেই, তুমি জেল খেটে খেটে মরতে হবে, আর অন্যদিকে চেয়ারম্যানের যে ভরসা আছে সেটাও তুমি হারাবে। কিন্তু এটা আমি করব না, কারণ তোমার হেল্পের আমার প্রয়োজন আছে। আমি অনেক খুশি হয়েছি যে তুমি তোমার বাবার বিশ্বাস জিততে পেরেছো, এখন তুমি আমার হেল্প করো, তুমি লিকে মিটানোর জন্য আমাকে হেল্প করবে। তখন এন্ড্রি বলে যে আপনি যদি নাও বলতেন তাহলে এটা আমি করতাম, কারণ লিকে মেটানোর চেষ্টা আমারও আছে, আমি চাই যে লি আমার রাস্তা থেকে সরে যাওক এবং আমি লিকে একদমই পছন্দ করি না, যার কারণে আমি এই কাজটি করব। অন্যদিকে আমরা চেয়ারম্যানের ওয়াইফকে দেখতে পাই যে কিনা লিকে বাসায় ডেকেছিল। সে লিকে বাসায় ডেকে বলে যে বাবা তোমার হেল্পের আমার অনেক বেশি প্রয়োজন, তুমি এখানে বসো, তোমার সাথে আমার কথা আছে। সে বলে যে তুমি যদি আমাদের লুডো গ্রুপে না থাকো তাহলে আমাদের লুডো গ্রুপ অচল হয়ে যাবে, তুমি প্লিজ আমাদের লুডো গ্রুপে জয়েন করো। লি বলে যে ম্যাম আমি এটা আপনাকে চিন্তা করে জানাবো, আমি এখন এটা সিদ্ধান্ত দিতে পারবো না। লি মনে মনে ভাবতে থাকে যে আমি তো এটাই চেয়েছিলাম। অন্যদিকে এন্ড্রি এবং জেজের বডিগার্ড মিলে আলোচনা করে যে কিভাবে লিকে রাস্তা থেকে সরানো যায়। তখন বডিগার্ড বলে যে লি পেনির কথায় চলে বা পেনির হেল্প ছাড়া লি চলতে পারে না এবং পেনির একজন বস আছে, আমাদের পেনির বাসায় সিসি ক্যামেরা বসাতে হবে। তখন আমরা দেখতে পাই যে একজন মেকানিকের দ্বারা সে পেনির বাসায় এবং পেনির আর্ট গ্যালারিতে অনেকগুলো সিসি ক্যামেরা বসিয়ে দেয়। এই সিসি ক্যামেরাগুলোর মাধ্যমে এন্ড্রি গড়ে বসে সব কিছু দেখতে পারছিল যে পেনি এবং লি কী বিষয়ে কথা বলে। অন্যদিকে চেয়ারম্যানকে দেখানো হয় যে তার মেয়ে সেন্টিকে বলছিল যে তোমার জন্য আমি নতুন একজন বডিগার্ডের ব্যবস্থা করেছি, তুমি তার সাথে দেখা করো এবং তার কথা অনুযায়ী কাজ করো। পেনি এসবে পাত্তা দেয় না, সে লিকে মেসেজ করার ব্যস্ত ছিল, কিন্তু সে লিকে SMS করে আবার কেটে দেয়, সাহস হয় না দেওয়ার। তখনই ওই জায়গায় লি চলে আসে। লিকে দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। চেয়ারম্যান বলে যে এই হচ্ছে তোমার নতুন বডিগার্ড, তার কথা মতো তুমি কাজ করবে এবং কিছু কাজ শিখো। এটা বলার পর সেন্টি কিছুটা হাসি দিয়ে বাবাকে বলে আচ্ছা বাবা বলে এই জায়গা থেকে চলে যায় এবং সে অনেক বেশি খুশি হয়। অন্যদিকে আমরা লিকে দেখতে পাই যে কিনা রাস্তা দিয়ে হাঁটছিল, তখন তার মনে হয় যে তাকে কেউ ফলো করছে। সেটা জানার জন্য সে তার ফোনের ক্যামেরা অন করে একটি জায়গায় রেখে যায়। সে ঘুরে এসে যখন এই ফোনটি হাতে নেয় তখন সেখানে বডিগার্ডের স্পষ্ট একটি চেহারা দেখতে পায়। এই চেহারাটি দেখার পর সে বুঝে যায় বডিগার্ড লন্ডন যায়নি, সে দেশেই রয়েছে এবং তাকে ফলো করছে। অন্যদিকে জেজেকে দেখতে পাই যে কিনা একটি পাজল সলভ করছিল। সেখানে লি এসে বলে যে আঙ্কেল আমাকে কি চিনতে পেরেছেন, এত সহজে তো আমাকে ভোলার কথা না। যে সাথে সাথে দাঁড়িয়ে দাঁত কামড়াতে শুরু করে এবং সে অনেক বেশি রাগান্বিত ভাব দেখায়, বলে যে তোমাকে আমি এত সহজে ছাড়বো না। লি বলে যে আমাকে ছাড়তে হবে না, আপনাকে কে ছাড়ে এটা আগে দেখুন। এর মধ্য দিয়েই আমাদের এই পার্টটি শেষ করে দেওয়া হয়। যদি মুভিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।